ডিজিজ, 2 নম্বর হচ্ছে ভেরি ক্রিটিক্যাল সিরিয়াস কন্ডিশন, তারপরে 3 নম্বর চোখের, কোন চোখ, ডান চোখ না বাম চোখ, দু চোখেরই প্রবলেম, তারপর ভিজুয়াল ফিল্ড লস, আচ্ছা আর আইওপি ইনক্রিজ, আর কজিং রেটিনোপ্যাথি। কি টাইপের রেটিনোপ্যাথি? রেটিনার ছবি আঁক। এটা হচ্ছে পোস্টেরিয়র ফান্ডাস, এর মধ্যে ম্যাকুলা কোনটা? আচ্ছা, এবার ডিস্ক কোনটা? যেখানে ইচ্ছা আঁক না। ডিস্ক থেকে 2 ডিস্ক ডায়ামিটার দূরে ম্যাকুলা থাকে, তাই তো? তাহলে আর একটু দূরে আঁক ডিস্কটা, 2 ডিস্ক ডায়ামিটার দূর থেকে শুরু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দে। এবারে বল কোনটা কি আইডেন্টিফাই কর। আর ডিস্ক থেকে একটু ব্লাড ভেসেলস গুলো বের করে দে। এবারে বল এর মধ্যে কোনটা রেটিনা নয়? কোনটা? পুরোটাই রেটিনা, কিন্তু কোনটা রেটিনা নয়? ওইটা। তাহলে প্রবলেমটা কি রেটিনোপ্যাথি? অপটিক ডিস্কের প্যাথি। আচ্ছা, এবারে তুই যে বললি আইওপি বেশি হয়, নরমাল টেনশন গ্লকোমাটা কি? হ্যাঁ, প্রথমে শুরু হলো এইটা, তারপরে এতটা আওয়াজ নিচু হয়ে গেল, কিন্তু সবারই মুখ নড়ছে। বল তাহলে ওটি গ্লকোমা না গ্লকোমার প্রিসিডিং? ওটা গ্লকোমা নয়, তাহলে নরমোটেনসিভ গ্লকোমা কেন বলছি? প্রি গ্লকোমা বলা যেত। তার মানে বলতে যাচ্ছিস যে গ্লকোমা মানে আইওপিটা বাড়তেই হবে, তাই তো? হ্যাঁ, ইনক্রিজ বা ডিক্রিজ দুটোই হতে পারে। দেখ, গ্লকোমা মানে হচ্ছে নিউরোপ্যাথি, অপটিক নার্ভের বা অপটিক ডিস্কের প্রবলেম। সেটার কি কি কারণে হতে পারে? 1 নম্বর কারণ হলো আইওপি রাইজ, এটাই একমাত্র কারণ। অন্য কিছু কারণ হতে পারে কি? অন্য যা যা কারণ আছে সেগুলোকে একসঙ্গে বলা হয় নরমোটেনসিভ গ্লকোমা, মানে যেখানে প্রেশারটা বাড়ে না। সুতরাং দুটো কারণ, একটা হলো আইওপি রাইজ, আর 2 নম্বর হলো ইডিওপ্যাথিক। অনেক কিছু কারণ আছে, তার মধ্যে ভাস্কুলার কজই আছে, কিন্তু সেটাকে সেই ডিজিজে আইওপিটা বাড়ছে না। তার মানে কি আইওপিটা বাড়াটা ক্রাইটেরিয়া নয়, আইওপিটাকে কমানোটা ট্রিটমেন্ট, কিন্তু আইওপিটাকে বাড়াই যে ক্রাইটেরিয়া, আইওপি বাড়া মানে গ্লকোমা এমনটা নয়। ডিস্কের চেঞ্জেস এবং ফিল্ডের চেঞ্জেস, এই দুটো যদি থাকে বা দুটোর মধ্যে কোনো একটা থাকে, তাহলেই সেটা গ্লকোমা। বোঝা গেল? এবার গ্লকোমা বা অন্যান্য যে অপটিক নিউরোপ্যাথি আছে, দুটোর মধ্যে পার্থক্য করবি কি করে? সেটা হলো ডিস্কের ফাইন্ডিংস দেখে, এবং যে ফিল্ড চেঞ্জ গুলো হচ্ছে সেটার কিছু কিছু টিপিক্যাল কি বলে ফাইন্ডিংস থাকে, যে এইরকম হলে এটাকে গ্লকোমা বলবো। তো ডিস্কের ফাইন্ডিংসটা কি হয়? কার্ভ ডিস্ক রেশিও ইয়ে হয়। এর চেয়ার ফাঁকা আছে, চলে ধর, এটা ধর, তুই লিখবি তাহলে। ডিস্কের ছবি আঁক বড় করে। একটু বড় করে আঁকবি, হ্যাঁ, মানে ভেবে নে ওই ডিস্কের সামনে একটা ম্যাগনিফাইং গ্লাস আঁকে। ওরে একটা চেয়ার ফাঁকা আছে, বস 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 বস। আরো বড় কর, আরো বড় কর। না, অত মোছার দরকার নেই, এটা আরো বড় কর, আরো বড়, আরো বড় কর। আচ্ছা, এবার এটা হচ্ছে কি ডিস্ক না কাপ, কোনটা আঁকলি? এটা ডিস্ক কি করে বুঝলি? দোকানে গেছে, গিয়ে বলছে তুমি মেরেছো, মানে দোকানে বলছে আদালতে যে তুমি খুন করেছো, যে তা ঠিক আছে, কাকে খুন করেছি, তার হাইট কত, সব ফলস যে কি বলে ওরা, যারা মানে সাক্ষী দেয়, বলছে হাইট কত ছিল, বলে এত বড়। মুরগি এত বড়, বলে দাঁড়ান নিচে হাতটা দিই।
তাহলে এটা যে ডিস্ক কি করে বুঝলি? আরেকটা আঁকতে দে, আরেকটা আঁক। এটা তাহলে কি কাপ। আচ্ছা, এবারে বল গ্লকোমাতে কি হয়? এটা থিনিং হয়। আর এমনি অন্যান্য অপটিক অ্যাট্রফিতে কি হয়? অন্যান্য প্রাইমারি, সেকেন্ডারি আর গ্লকোমেটার তিনটে অপটিক অ্যাট্রফি, তাই তো? তো প্রাইমারি আর সেকেন্ডারিতে কি হয়? অ্যাট্রফি হয়ে যায়, শুধু ব্লাড ভেসেলস গুলো চলে যায়, তাহলেই হলো অ্যাট্রফি। আর গ্লকোমাতে জাস্ট নিউরোরেটিনাল রিমটা শুরু হয়ে যায়। নিউরোরেটিনাল ডিস্কের কালারটা কেমন? পিঙ্কিশ রেডিশ যাই হোক, আর কাপটা হচ্ছে ইয়েলোইশ। তো যে পিঙ্কিশ বা রেডিশ ভাবটা যদি পুরোপুরি চলে যায় তাহলে বলবি প্রাইমারি বা সেকেন্ডারি অপটিক অ্যাট্রফি। আর যদি ওটা গেল না, নিউরোরেটিনাল রিমটা সাইজ যদি ঠিক থাকে, কালারটা শুধু যায়, তাহলে হচ্ছে অন্যান্য রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি। আর যদি কালার ঠিক থাকে, জাস্ট সাইজটা ছোট হয়ে যায়, তাহলে হচ্ছে গ্লকোমেটাস অপটিক নিউরোপ্যাথি। ঠিক আছে, দেখ এবারে এখানে একটা জিনিস তোরা পড়েছিস, ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও, তাই তো? ধর ডিস্কটা আমি এখানে আঁকলাম, ডিস্ক গোল দিবি না, ডিস্ক এরকম ক্রস দিবি, একটা প্লাস চিহ্ন দিবি। এই ম্যাকুলা থেকে যে ফাইবার গুলো যাচ্ছে, এগুলো হচ্ছে সুপেরোটেম্পোরাল আর ইনফেরোটেম্পোরাল, এই পোর্শনটা দিয়ে ঢুকছে। সেই জন্য সুপিরিয়র আর ইনফিরিয়র যে থিকনেসটা, সেটা মাপা সব থেকে বেশি জরুরি। পেরিফেরি থেকে যেগুলো যাচ্ছে সেগুলো এই চারদিক থেকে ঢুকছে, কিন্তু ম্যাকুলা থেকে যে ফাইবার গুলো যাচ্ছে, নার্ভ ফাইবার লেয়ার গুলো যেগুলো যাচ্ছে, ওগুলো হচ্ছে সুপিরিয়র আর ইনফিরিয়র থেকে ঢুকছে, এইটুকু জায়গা। ওই জন্য এই জায়গার থিকনেসটা মাপার জন্য আমরা ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও তৈরি করেছি। এটা হচ্ছে ডিস্ক আর এটা হচ্ছে কাপ, এইটার যে রেশিওটা হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল কাপ ডিস্ক রেশিও। এবারে তাহলে হরাইজন্টাল কেন মাপি না? মাপা দরকার অবশ্যই, কিন্তু ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমরা দেখি ম্যাকুলা থেকে। আর কি কি ডিস্কে চেঞ্জ হতে পারে? তাহলে একটা হলো ওভারঅল সাইজটা ছোট হয়ে যাবে। আর কি কি চেঞ্জ হতে পারে? ওটাই তো, এইটা ছিল হচ্ছে নর্মাল, 0.4 এর কম। এবার এইটা যত বাড়বে তত রেশিওটা আস্তে আস্তে বাড়বে, এটাকেই বলে ডিস্ক কাপিং। ঠিক আছে, কাপটা আস্তে আস্তে বড় হয়ে যাওয়া। আর কি কি চেঞ্জ হতে পারে এতে? এই আমাকে একটা বর্ষা দিবি, ঠিক আছে, যেটা দিয়ে ছুঁড়ে এরম করে মারে না, ওই বল্লাল দেব মারত, ওইটা দিবি। কোথায় গ্লকোমা, কোথায় তুই কোথায় চলে গেছিস? বল আর কি চেঞ্জ হতে পারে? শুধু একটাই জায়গা মনে রাখবি, ডিস্কে। ডিস্কে কি হচ্ছে সেটা এখানে আর দেখবি, আর কিচ্ছু দেখবি না। ডিস্ক, রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার, আর হার্ডলি তুই গ্যাংলিয়নিক সেল লেয়ার, এই তিনটা দেখতে পারিস। গ্যাংলিয়নিক সেল লেয়ারটা না দেখলেও চলে বা দেখলেও চলে, কিন্তু মনে রাখবি তোদের জন্য এই দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। ধরে নিয়েছে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এবং গ্লকোমায় এই দুটো জিনিস নিয়েই বলবি। বাকি রেটিনার কোথায় কি আছে, ম্যাকুলা উঠে গেছে, রেটিনা উঠে গেছে, কিচ্ছু জানার দরকার নেই। মেঝে পড়ে যাক, ঠিক আছে, তোরা এই কজন যদি এখানে হাওয়ায় ভেসে থাকতে পারিস সাত ধরে, সেটাই যথেষ্ট। ডিস্ক ঠিক আছে যখন, যথেষ্ট। আরডি হয়েছে কিনা ওগুলো কিচ্ছু জানার দরকার নেই। এবারে দেখ, এখান থেকে কিছু কিছু কি হয়, ব্লাড ভেসেলস গুলো বেরোয়। এটা কোনটা নেজাল কোনটা টেম্পোরাল বলতে পারবি? আঁকাটা গোল হয়নি, সেটা ম্যানেজ করে। এদিকটা নেজাল, এদিকের নার্ভ ফাইবার এদিক থেকে ঢোকে, এদিকের নার্ভ ফাইবার এদিক থেকে ঢোকে। এটা জাস্ট অপটিক ডিস্ক বলছি। ডিস্কের কোন দিকটা নেজাল কোন দিকটা টেম্পোরাল বল? কেন? আমি বলছি যে এটা আমার নাক, মানছি, কিন্তু এই চোখের কোনটা নাকের দিক? হ্যাঁ ওটাই তো, ডিস্কের কোনটা নাকের দিক? এখানে ম্যাকুলা আছে, তাই ম্যাকুলাটা ছেড়েই দে, রেটিনা নেই এখানে, এখানে শুধু খালি ডিস্ক আছে।
এবারে বল ব্লাড ভেসেলস, জাস্ট এইটা দেখে বল কোনটা, একদিক মোটা একদিক সরু, কোন দিক মোটা থাকে কোন দিক সরু থাকে? ন্যাসাল দিকটা মোটা থাকে আর টেম্পোরাল দিকটা সরু থাকে, পাতলা থাকে, ঠিক আছে? তো প্রথম যে চেঞ্জেসটা হয় কি হয়, এই ডিস্ক মার্জিনে একটা এরকম ফ্লেম শেপেড হেমারেজ হতে পারে। সেটা ইউজুয়ালি একটা জায়গায় ব্লিডিং হলে 1 মাস মতো সেটা থেকে 1 মাস পরে অটোমেটিক অ্যাবজর্ব হয়ে যায়। ওই জন্য 1 মাসের মধ্যে এলে তুই দেখতে পাবি। 40 বছর 50 বছর 60 বছরের মধ্যে হঠাৎ করে 1 মাসের প্রবলেমটা ধরা অত সোজা নয়। ওই জন্য এটা যে খুব বেশি দেখা যায় এমনটা হয় না। তো এখানটা একটা হেমারেজ হলো, কি কারণে হেমারেজ হলো? আইওপি ফ্লাকচুয়েশনের জন্য বা ব্লাড ভেসেলে যে ফ্লোটা হচ্ছে, মানে ডিস্কে যে ব্লাড সাপ্লাইটা হচ্ছে সেটা সাপ্লাইয়ের কোন একটা হেরফের হচ্ছে, পারফিউশনের চেঞ্জ হচ্ছে, ওই জন্য এখানে ব্লিডিং হলো। হাইপারটেনশনও হতে পারে, যে কোনো কিছুতে হতে পারে, ব্লাড ভেসেলসের যে কোনো প্রবলেমও হতে পারে। তো এটা কতক্ষণে কি, এটার ফেট কি রিজলভ করে যাবে। তাহলে প্রবলেমটা কেন হবে? এইখানে যে নার্ভ ফাইবার লেয়ারটা ছিল সেটা আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে গেল। তো কি হবে তখন, এই জায়গার কাপটা একটু ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে? এটাকে বলে নচিং, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ফাইন্ডিংস, এটা দেখা যাবে। এটা হওয়ার ফলে কি হবে, এদিক থেকে যে নার্ভ ফাইবার গুলো আসছিল, রেটিনাল নার্ভ ফাইবার গুলো আসছিল, ওগুলো ড্যামেজ হয়ে গেল। নার্ভের হিলিং কিভাবে হয়, একটা জায়গায় যদি কোথাও একটা কোনো একটা স্ট্রোক টাইপের মানে কোনো ইম্প্যাক্ট হলো, নার্ভ যতটা অ্যাকশন গেছে পুরোটা আস্তে আস্তে ডেড হয়ে যায়, তাই তো? এগুলো ফিজিওলজির জিনিস। তো সেই জন্য এখানটায় যেহেতু প্রবলেম হয়েছিল, পুরো নার্ভ ফাইবারটা খারাপ হয়ে গেল। কিভাবে দেখবো পুরো নার্ভ ফাইবারটা খারাপ হয়ে গেছে? এইটা ধর রেটিনা, এই ডিস্ক, এখান থেকে এখানে এই নচিংটা হয়েছে, এই নার্ভ ফাইবার লেয়ার গুলো খারাপ হয়ে গেছে। কিভাবে দেখা যায়? তুই দেখবি কি করে যে এই ফাইবারটা খারাপ হয়ে গেছে? এগুলো তো ফিজিওলজি পড়া হচ্ছে, তুই যদি না বুঝতে পারিস, হ্যাঁ সেটা তো ইনভেস্টিগেশন হয়ে গেল। নার্ভ কন্ডাকশন এগুলো বোঝা যায় না, ওগুলো এই মাসেলের ইয়েতে বোঝা যায়। এটা কি হয়, রেড ফ্রি ফিল্টার বলে একটা ফিল্টার থাকে স্লিট ল্যাম্পে, ওটা দিয়ে দেখলে দেখতে পাই পুরোটা কালো মতো আসে, মানে খয়েরি টাইপের আসে, এইটুকু জায়গায় বেশি ডার্কিশ আসবে, কারণ এখানে নার্ভ ফাইবার লেয়ারটা মরে গেছে। সেই জন্য পিছনে যে কোরয়েড আছে, কোরয়েডটা কি কালার কোরয়েডের? রেড। ওটাই দেখছি আমরা রেড ফ্রি ফিল্টার দিয়ে, আমরা রেড দেখবো না, ওটাই ব্ল্যাক দেখবো, এই জায়গাটা বেশি ব্ল্যাক দেখবো, ঠিক আছে? কি টেস্ট করলে, ইনভেস্টিগেশন করলে এটা বোঝা যায়? চোখের যে কোনো টেস্ট যদি বলে, যদি মনে হয় যে না এটা একটু কমপ্লিকেটেড টেস্ট আমাদের মাথায় আসছে না, 1 নম্বর নাম বলে দিবি ওসিটি, ঠিক আছে? একটাই নাম বলে দিবি ওসিটি। ওসিটি ম্যাকুলার হয়, ডিস্কের হয়, যে কোনো জায়গার হয়, কর্নিয়ার হয়, যেটুকু জায়গায় দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়। চোখ দিয়ে রেটিনা দেখতে পাস? হ্যাঁ, দেখা যায় না তো। স্লিট ল্যাম্প আইও দিয়ে কি করি ওগুলো? ওটা আমি কি দিয়ে দেখছি? চোখ দিয়েই তো দেখছি, মেশিন দিয়ে হোক যাই হোক। এই এটার বাইরে কি আছে যদি বলি না ওটা দেখা যায় না, তাহলে আমি পর্দাটা তুলতে জানি না, তাই দেখতে পারি না। এবারে যদি বলিস এই দেয়ালের ভিতরে কি আছে, সেটা আমরা দেখতে পারি না। যেমন আইরিশের সাইডে কি আছে, স্ক্লেরার জাস্ট পিছনে কি আছে, কোরয়েড ফোরয়েড, ওই জায়গাগুলো আমরা দেখতে পাই না। সামনে থেকে আলো দিয়ে যতটা আমরা দেখতে পাবো, আমি এদিক ওদিক ঘুরছি না, পিউপিল দিয়ে যতটা দেখতে পাচ্ছি ততটা আমি দেখতে পাবো। পিউপিলটাকে ঘোরালাম, আইটাকে ঘোরালাম, তখন এদিকে রেটিনাটাও দেখতে পাবি। ওই রকম ভাবে যেটুকু জায়গায় দেখতে পাবি সব জায়গায় নাম বলে দিবি একটাই টেস্ট, ওসিটি। আর যেখানে দেখতে পাবো না সেখানে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে? দেখ তাহলে কি টেস্ট করব? ওসিটি। ওসিটি আর NfL বা গ্যাংলিয়নিক সেল লেয়ার থিকনেস ইন ডিস্ক। ডিস্কে দেখবো আমি যে নার্ভ ফাইবার লেয়ারের থিকনেস কতটা আছে, সেটা দেখলে বুঝতে পারবো যে কতটা ড্যামেজ হয়েছে। এই জায়গাগুলো পুরো দেখা যাবে, ঠিক আছে, এই জায়গাটায় কমে গেছে। যদি ওভারঅল থিনিং হয় তাহলে দেখবো চারদিকটাই থিনিং হয়ে আছে। কিভাবে বোঝা যায়?
না এগুলো একটা মার্কার থাকে, এটা হচ্ছে থিকনেস ম্যাপ। এদিক ISNT, এই ফর্মুলাটা জানিস কি ফর্মুলাটা? ইনফিরিয়র নেজাল সুপিরিয়র টেম্পোরাল। হ্যাঁ, কি রুলটা কি ছিল? INST। তাহলে ইনফিরিয়র নেজাল এটা ও জানি না, যাই হোক এটা ছিল। তো ওই দিক দিয়ে এটা হচ্ছে সুপিরিয়র, এটা হচ্ছে নেজাল, এটা হচ্ছে টেম্পোরাল, এটা হচ্ছে ইনফিরিয়র, আর এটা হচ্ছে টেম্পোরাল, এটা হচ্ছে নেজাল। তো এই যে থিকনেস এখানটা বেশি মোটা সুপিরিয়র, আর ইনফিরিয়রটা, আর এগুলো হচ্ছে একটু সরু। তো কি হয় না, যদি ধর ওভারঅল থিনিং হয়ে গেল, তাহলে একটা ওরা একটা ফোন কল ISNT। দেখ এইটা দেখতে পাচ্ছিস, কি বলে FSM নয়, CMA পড়েছিলি, এরকম কালার দিয়ে জোন করা থাকে। রেড জোন মানে ডেঞ্জারাস জোন, 95 এর মধ্যে পড়ে, আর এই উপরের গুলো হচ্ছে নর্মাল জোন। একটা আছে গ্রিন, একটা আছে ইয়েলো। তো এই যে থিকনেসটা, এই থিকনেসটা যদি তোর এই জোনের মধ্যে পড়ে, গ্রিন জোনের মধ্যে পড়ে, লাইন একটা দেওয়া হলো ব্ল্যাক কালার দিয়ে, যদি ওই জোনের মধ্যে পড়ে তাহলে থিকনেস ঠিক আছে, যদি জোন থেকে বাইরে চলে আসে তাহলে হচ্ছে থিকনেস এখানে কম আছে। এটা হচ্ছে কিভাবে OCT RNFL দেখবি, সেটা হচ্ছে এই ছবিটা। এবারে এটা হলো গিয়ে ডিস্কের ফাইন্ডিংসটা কিভাবে তোরা বুঝতে পারবি, সেটা হলো। আরেকটা প্রবলেম কি ছিল গ্লকোমাতে? ফিল্ডের চেঞ্জ। ফিল্ড কিভাবে বুঝবি? পেরিমেট্রি করে। কিভাবে করবি পেরিমেট্রি? আর কিছু পেরিমেট্রি হয় সেইটাই বলবি, সেটা হচ্ছে অটোমেটেড পেরিমেট্রি। এই ম্যানুয়ালি দেখে দেখে এগুলো, ওই ভিজুয়াল ফিল্ড লস যেগুলো হয়, মানে ধর ওই কোনো পিটুইটারি গ্ল্যান্ডে কি সব হলো, হেমিয়ানোপিয়া দেখবি, ওগুলোর জন্য হাত দিয়ে দিয়ে কনফ্রন্টেশন দেখা হয়। কিন্তু গ্লকোমা একদম স্পেসিফিক, বললাম যে স্পেসিফিক কিছু কিছু ফিল্ড লস হয়, ওই লসগুলো দেখার জন্য একটা জিনিস পেরিমেট্রি করে দেখতে হবে। তো পেরিমেট্রি মেশিনটা কেমন? কে সায়েন্স সিটি যাসনি? সবাই সায়েন্স সিটি গেছিস? যাসনি? কালকে চলে যাবি, ঠিক আছে? সায়েন্স সিটিতে একটা বড় ডোম মতো আছে, দেখেছিস? ওই ডোমটাকে ছোট করে দে, ছোট করে এই হাতের মধ্যে নিয়ে চলে গেল। আমি মাথাটা দিয়ে আছি এখানে, তাকিয়ে আছি সোজা, একটা জায়গায় ফিক্স করে আছি, চারদিকে এরকম ডোম আছে, ডিস্টেন্স সেম, ওটা আমার ফিল্ড। এখান থেকে একটা আলো জ্বললো, আমি তাকিয়ে আছি সোজা, এখানে একটা আলো জ্বললো, আমি সোজা তাকিয়ে যদি এটা দেখতে পাই, মানে কি আমার পেরিফেরাল ভিশনটা মোটামুটি ঠিকঠাক আছে। একটা চোখ ঢেকে দেওয়া হয় অক্লুডার দিয়ে, আর একটা চোখ দিয়ে দেখে। তো ওই যে দেখছি আমি চারদিকে, এখানে একটা লাইট জ্বালালো, এখানে একটা লাইট জ্বালালো, এরকম করে ফিল্ড টেস্টটা করা হয়। তো ওটা করে কি ফাইন্ডিংস আমরা পাবো? এটা আমরা কোন জায়গাটা দিয়ে দেখছি? একদম সেন্টারে। আমি যদি সেন্টারে তাকিয়ে থাকি, সেন্টারটা কোন জায়গাটা দিয়ে দেখছি? আমাদের রেটিনার কোন জায়গাটা দিয়ে দেখছি? হ্যাঁ, কে এটা কিছু বললি, সেটা বল। ইয়েলো স্পট। ইয়েলো স্পটটা কি? ইয়েলো স্পটটার নাম কি সেটা বল। ফোবিয়া দিয়ে দেখছি আমরা। সেন্ট্রাল ফিক্সেশন কি দিয়ে করি? ফোবিয়া দিয়ে, ম্যাকুলা দিয়ে। এই জায়গাটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস দিয়ে দেখছি। আমি এই চোখ দিয়ে দেখছি, এই চোখে আমি এখন ওইটার দিকে তাকিয়ে আছি, ওটা আমি কি দিয়ে দেখছি? ম্যাকুলা দিয়ে। তাহলে ওটার কোন সাইডে ডিস্ক আছে? ফিল্ডের কথা বলছি, ম্যাকুলার ন্যাজালি ডিস্ক আছে। তাহলে আমার ফিল্ডের ডিস্ক দিয়ে কোন জায়গাটা দেখছি? ওই জায়গাটা। পেরিফেরাল ভিশনও তো আছে আমার, তাহলে ডিস্ক দিয়ে দেখছি ওটার বাম দিকে, বাম দিকে। তাহলে এটা যদি আমার বাম চোখের, এটা আমার বাম চোখ, এটা ম্যাকুলা, আর এটা হচ্ছে ডিস্ক। তাহলে ফিল্ডের ডিস্কটা কোন দিকে যাবে? এদিকে চলে আসবে। এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো এই 10 থেকে 20 ডিগ্রির মধ্যে এখানে কোথাও একটা এটা থাকবে। একটু উপরে বা একটু নিচে থাকে, ইউজুয়ালি একটু নিচের দিকে থাকে, 5 ডিগ্রি মতো নিচের দিকে থাকে, ঠিক আছে? কারণ চোখটা একটু ইন্ট্রট হয়ে থাকে নর্মাল অবস্থায়। তো
তো এই যে এই জায়গাটায় আছে, এই জায়গায় যদি কোনো লাইট থাকে তাহলে সে দেখতে পাবে। এই জায়গাটায় যেখানে ডিস্কের করসপন্ডিং ফিল্ড, ডিস্ক দিয়ে আমরা দেখি, বললাম না ওই একটা জায়গা রেটিনা নয়, তাহলে ডিস্ক দিয়ে আমরা কিছু দেখতে পাই না, ডিস্কে কোনো কিছু নেই, জাস্ট ওই নার্ভ ফাইবার লেয়ার গুলো যাচ্ছে, কিছু ব্লাড ভেসেলস আসছে, এটুকু। তাহলে এই জায়গায় কোনো লাইট এলে পড়তে পারবে না, এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। ঠিক আছে? তো এবারে গ্লকোমায় কি হচ্ছে, প্রথমে যেটা বললাম একটা হেমারেজ হলো বা যাই হোক, সেখান থেকে একটা ফিল্ড মানে আরএনএফ এর লস শুরু হলো। ধর এখানে এই জায়গাটায় একটা আরএনএফ এর লস শুরু হলো, এটা এই মিড পয়েন্টের কোন দিকে আছে, উপরে না নিচে? উপরে আছে, তাহলে ফিল্ড লসটা কোথায় হবে? নিচের দিকে হবে। তাহলে এখান থেকে হচ্ছে ফিল্ড লসটা শুরু হলো, এটা যতটা প্রোগ্রেস করবে এটা ততটা প্রোগ্রেস করবে। ঠিক আছে? তাহলে যদি কোনো এই ফিল্ডের দিকে তাকিয়ে আছিস, তোরা এই জায়গাটায় ধর তাকিয়ে আছিস, এই জায়গাটায় ধর তাকিয়ে আছিস, তো এই জায়গাটায় যদি কোনো কালো দাগ দেখিস তাহলে সেটাকে কি বলবো? স্কোটোমা। তো সবগুলোকেই বলে, সেটাকে সেন্ট্রাল স্কোটোমা বলে না পেরিফেরাল স্কোটোমা বলে। তুই এখানেই তাকিয়ে আছিস, এখানেই তাকিয়ে আছিস, এখানেই একটা কালো দাগ পেলি, সেটাকে বলে সেন্ট্রাল স্কোটোমা। তাহলে এখানে কি টাইপের স্কোটোমা দেখা যাচ্ছে? এখানে পেরিফেরাল স্কোটোমা আছে, কারণ শুরু হচ্ছে কোথা থেকে? ডিস্ক থেকে। ঠিক আছে? তো এবারে ধর এরম নচিং থাকলো না, বুঝতে পারলি না, ধর আমি এখানে তাকিয়ে আছিস তুই, এটা হচ্ছে তোর ফিল্ড, পেরিমেট্রির ফিল্ডটা, এখানে একটা গোল কালো মতো দাগ দেখতে পাচ্ছিস, মানে যে জায়গার ভিতরে কোনো আলো দেখতে পাচ্ছিস না, তার মানে কি তুই ম্যাকুলা দিয়ে যে জায়গাটায় তাকিয়ে আছিস সেই জায়গায় দেখতে পাচ্ছিস না, তার মানে প্রবলেমটা কোথায়? আইদার ম্যাকুলাতে, নইলে লেন্স, মানে যে মিডিয়াটা আছে, সামনে কর্নিয়া আছে, লেন্স আছে, ভিট্রিয়াস আছে, তার মিড পয়েন্টে কোথাও একটা প্রবলেম আছে। ঠিক আছে? তাহলে দেখবো আমি সেন্ট্রালি যেখানে তাকিয়ে আছি সেই জায়গায় একটা স্কোটোমা দেখবো। স্কোটোমা মানে ফিল্ডের মধ্যে এক জায়গায় অ্যাবসেন্ট। ঠিক আছে? এটা বুঝতে পারলি তো যে সেন্ট্রাল স্কোটোমা কোথায় পাবো? আর এক্ষেত্রে কোন জায়গায় আমার প্রবলেম শুরু হচ্ছে? ডিস্ক থেকে। ঠিক আছে? ডিস্ক থেকে। তাহলে ডিস্কটা কি ম্যাকুলাতে আছে না ম্যাকুলা থেকে দূরে আছে? প্রায় 20 ডিগ্রি মতো দূরে আছে। সুতরাং এখান থেকে যে স্কোটোমাটা তৈরি হবে সেটা কিন্তু আমরা যেখানে তাকিয়ে আছি ওই পয়েন্টটাই কিছু দেখবো না, মানে কোনো প্রবলেম দেখতে পাবো না, বাইরে প্রবলেম দেখছি, তাই তো? তাহলে তুই এখন আমার দিকে তাকিয়ে আছিস, ও কি করছে তাতে তোর কিছু যায় আসে না। ধরো কিছু একটা ওখানে প্রবলেমও আছে, চশমাটা বাঁকা পড়ে আছে, সেটা তুই দেখতে পাবি? দেখতে পাবি না। সেই জন্য হচ্ছে গ্লকোমাতে কোনো পেশেন্ট প্রবলেম বলে না, কারণ কি সে দেখতে পাচ্ছে একদম ক্লিয়ার। আমাদের চোখের কাজ কি? দেখতে পাওয়া। আমি যদি দেখতে পাই ক্লিয়ার, তাহলে আমি কেন প্রবলেম বলবো? দেখতে পাচ্ছি না, যে আমার যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুতে পুরো ক্লিয়ার, চারদিকে এক্সট্রা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ডিস্ক যদি অ্যাট্রফি হয়, পুরো নার্ভ ফাইবার গুলো মরে গেল, তখন সে দেখতে পাবে না, একদম কিছু দেখতে পাবে না, তখন তার প্রবলেম হবে। কিন্তু এক্ষেত্রে তো প্রবলেম হচ্ছে পেরিফেরাল ভিশনে। এই পেরিফেরাল ভিশনে প্রবলেম হলে তার কোনো কমপ্লেন কিন্তু বলে না, জল আছে রে। ঠিক আছে? আর একটা জিনিস যেটা প্রবলেম হয়, এটা খুব কম ক্ষেত্রে দেখা যায়, যে একটা এরকম নচ দেখা গেল যেখান থেকে আস্তে আস্তে লস, ফিল্ড লসটা শুরু হলো, তারপর একটা ওভারঅল শুরু, মানে ওভারঅল থিনিং শুরু হলো। এমনিতে ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওভারঅল একটা গ্লোবাল থিনিং দেখা যায়। ঠিক আছে? এই থিনিংটাই কি হয় না, পেরিফেরাল যে নার্ভ ফাইবার গুলো আছে ওগুলো আগে নষ্ট হয়ে যায়। ঠিক আছে? মানে রেটিনার চারদিক থেকে যে নার্ভ ফাইবার গুলো আসছে সেগুলো আগে নষ্ট হয়। এই সেন্ট্রাল যে ম্যাকুলা, আচ্ছা সেন্টার কোনটা ম্যাকুলার, সরি রেটিনার সেন্টার কোনটা, ডিস্কটা না ম্যাকুলাটা? হ্যাঁ, কেন? ম্যাকুলা ইম্পর্টেন্ট না ডিস্ক ইম্পর্টেন্ট সেটা আগে বল। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্সের কোনো ব্যাপারই আসছে না। অ্যানাটমিক্যাল পজিশন কোনটা? সোজা তাকিয়ে থাকবে, তাই তো? যে কোনো জিনিস মেডিকেল সায়েন্সে সোজা তাকিয়ে থাকলে, এটা সোজা তাকিয়ে থাকলে আমরা ঠিক সেন্টারটা কোথায় পড়ে? ম্যাকুলাতে পড়ে। ওই জন্য ম্যাকুলাটাই সেন্টার, কোনো কনফিউশন নয়।
যে কোনো ইম্পর্টেন্ট জিনিস যাই হোক, ডিস্ক ইম্পর্টেন্ট না ম্যাকুলা ইম্পর্টেন্ট, মারপিট করে লাভ নেই, যেটা দিয়ে আমরা তাকাচ্ছি সেটাই হচ্ছে সেন্টার। অ্যানাটমিক্যাল পজিশনে সোজা দাঁড়িয়ে আছি, সেখানটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্টার। তাহলে কি সেন্ট্রাল থেকে, সেন্টার পার্ট থেকে যে নার্ভ ফাইবার গুলো আসছে ওগুলো কিন্তু প্রবলেম হচ্ছে না, সে হচ্ছে না নয়, আর্লি স্টেজে প্রবলেম হচ্ছে না। এই পেরিফেরাল পার্ট গুলো থেকে, পেরিফেরাল ভিশনটা থেকে যেটুকু নার্ভ ফাইবার গুলো আসছে ওগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। ওগুলো কোথায় দেখা যায়? এই 20 ডিগ্রির বাইরে, এইখান থেকে যে লাইটটা দিচ্ছি সেই লাইটটা আসছে, ওটা আমি দেখতে পাচ্ছি না। ওটা তখন কি হয়, এরকম ব্ল্যাক একটা স্পট এখানে, মানে রিপোর্টে এরকম দেখবি এরকম ব্ল্যাক স্পট দেওয়া যাচ্ছে, এই স্পটটায় প্লাস আছে, এই স্পটটায় মাইনাস, এরকম প্লাস মাইনাস রিপোর্ট থাকে না, ওর ইন্টেন্সিটির একটা রিপোর্ট থাকে ডেসিবেল হিসাবে। ওই রকম ডেসিবেলে হয়তো দেখা যাচ্ছে যে যত হাই ডেসিবেল মানে কম ডেন্সিটি, মানে কম পাওয়ারের লাইট দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে হাইলি পজিটিভ থাকে। হ্যাঁ, এই যে দেখ ফোবিয়াতে 35 ডিবি লেখা আছে, তো ওই ডিবিটা কি জানি না, ডেসিবেল বলে বলে অভ্যেস। তো যাই হোক, ওটা একটা কিছু একটা থাকে, অত কিছু জানার দরকার নেই। ওটা হচ্ছে লাইটের ইন্টেন্সিটি, এটুকু শুধু মাথায় রাখ যে এখানটায় হাই ডেন্সিটির লাইট গুলোতে এখানে হচ্ছে, কিন্তু এখানটা হচ্ছে একদম ব্রাইট লাইটেও অনেক ব্রাইট লাইন। ধর 1 পাওয়ারের লেন্স, মানে একটা টর্চের 3টে ঘাট আছে, ধর প্রথম ঘাটে আসতে আলো, তারপরে ঘাটে চলে আলো, তো একদম সেন্টার দিয়ে একদম কম পাওয়ারের লাইট এসে দেখতে পাচ্ছে, কিন্তু যে জায়গায় নার্ভ ফাইবার লেয়ারের প্রবলেম গুলো শুরু হয়েছে সেখানে 3 নম্বর লাইটে গিয়ে সে দেখতে পাচ্ছে, খুবই হাই ইন্টেন্সিটির লাইটে গিয়ে তবে সে দেখতে পাচ্ছে। সেই জন্য এখানে হচ্ছে ধর +20 মতো আসে, এখানে +30 মতো আসে। এই যে ডিফারেন্স অ্যাকচুয়ালি সব জায়গাতেই সেম হওয়ার কথা, একমাত্র সেন্টারটা ছাড়া, এইটুকু সেন্ট্রাল 5 ডিগ্রি ছাড়া পুরোটা সেম হওয়ার কথা। যেখানে যদি কম হয়, একদম জিরো না হয়ে জাস্ট কম হচ্ছে, তার মানে এটা কিন্তু গ্লুকোমেটার সেন্স শুরু হচ্ছে। এই পেরিফেরিটা আস্তে আস্তে পুরো ব্ল্যাক হয়ে গেল। ইউজুয়ালি দেখবি যে হেমিয়ানোপিয়া বা নার্ভাস সিস্টেমের যে প্রবলেম গুলোতে হয়, ব্রেনে সিএনএস এর যে প্রবলেম গুলো হয়, ওগুলোতে ওয়াই অ্যাক্সিসের এক ধারে স্কোটোমা থাকে, ঠিক আছে, ফিল্ড লসটা এই অ্যাক্সিস বরাবর হয়, কিন্তু গ্লুকোমাতে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখ, আর ওটা মাথায় রাখ, তাহলেই হবে। আর বিভিন্ন ধরনের স্কোটোমা আছে, কি সব বেজুরাম স্কোটোমা, যাই হোক, দুটো জিনিস মাথায় রাখবি, এখান থেকে একটা শুরু হচ্ছে, আর একটা হচ্ছে ফিল্ড লস শুরু হচ্ছে, এবং হরাইজন্টাল অ্যাক্সিসের যে কোনো এক সাইডে শুরু হচ্ছে। এবারে ডিজিজটা প্রোগ্রেস হওয়া শুরু করলো, তখন পুরো চারদিকই থিন হয়ে গেল। তখন একদিকে হবে না, তখন এদিক থেকেও শুরু হবে। শুরুটা হচ্ছে সবসময় নয়, 90% ক্ষেত্রে যেদিকে ডিস্ক আছে সেদিক থেকেই শুরু হচ্ছে, এই ভিশন লসটা এদিক থেকেই শুরু হচ্ছে। ধর এইটা এতটা গেল, এটাকে বলা হয় আর্কুয়েট স্কোটোমা। দুদিক থেকেই যদি চলে যায় তাহলে এটাকে বলা হয় ডাবল আর্কুয়েট স্কোটোমা। ঠিক আছে, এবারে এতদূর পর্যন্ত কত ডিগ্রি বললাম? এটা 10, এটা 20, এটা 30 ডিগ্রি। তো পেরিমেট্রি যেটা করা হয়, তিনটে করা হয়, 30-2, 24-2, আর একটা পরে বলছি। এইটা কখন করব আর এটা কখন করব এবারে সেটা বল। 30-2 মানে কি? এতটা বড় ফিল্ড। 24-2 মানে 24 পর্যন্ত, বা 24 ডিগ্রি, এটা ডিগ্রি, আর 2 মানে এক্সট্রা এখানে দুটো পয়েন্ট দেওয়া থাকে। তো এতদূর পর্যন্ত করব কখন আর এতদূর পর্যন্ত করব কখন? যখন আমি ডায়াগনোসিস করতে যাচ্ছি, পেশেন্ট আমার কাছে প্রথমে এসছে, আমার মনে হলো গ্লুকোমা আছে, তখন আমি 30-2 দিলাম, কারণ আমার পেরিফেরাল ভিশনে প্রবলেম আছে। তো আমি পেরিফেরাল ফিল্ডটাই বেশি করে দেখতে চাইবো, যে পেরিফেরাল ভিশনে যদি একটুখানি জিরো না থেকে একটু কমও থাকে, তার মানে ওটা গ্লুকোমা শুরু হচ্ছে। তাহলে ডায়াগনোসিসের জন্য দরকার 30-2। এবার আমার ডায়াগনোসিস হয়ে গেল, আমি জেনেই গেছি যে পেরিফেরাল ভিশনটা চলে গেছে। পেরিমেট্রি ওই 1 সেকেন্ডে 2 সেকেন্ডে আমি সুইচ টিপলাম হয়ে গেল এমনটা নয়। আমরা তো এডুকেটেড, আমরা মোটামুটি ধৈর্য ধরে একটু তাও বলতে পারবো। যে মাঠে চাষ করে তার ধৈর্য আমার থেকে বেশি কম, যাই হোক, কিন্তু ওই যে বসে বসে কোথায় আমি দেখছি সেই সুইচ টিপে যাবো, এই ধৈর্য আধা ঘন্টা ধরে লোকে থাকে না। আগে আধা ঘন্টা হতো, এখন হয়তো 10 মিনিট হয়। কিছু ফাস্ট প্রোগ্রাম আছে যেগুলো 7-8 মিনিটে হয়, কিন্তু 7-8 মিনিটই তুই একটা জায়গায় ফোকাস করে তাকাতে পারবি?
সাধু সন্ন্যাসীরা পারবে, ওগুলো আমরা পারবো না। তো সেই জন্য জাস্ট এই পয়েন্ট গুলো কমাবার জন্য, যে এতগুলো পয়েন্ট, চারদিকে অনেকগুলো পয়েন্ট থাকে, এই পয়েন্ট গুলো কমাবার জন্য পেরিফেরাল পার্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ কি, এটা নিয়ে কোনো পেশেন্টের প্রবলেমই হয় না, জাস্ট ওটা ডায়াগনোসিসের জন্য, কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা দেখার জন্য লাগে। তো যেহেতু আমি ডায়াগনোসিস করে দিয়েছি, এবার প্রোগ্রেশন দেখার জন্য, পয়েন্ট কমানোর জন্য আমরা একটুখানি ফার্স্ট প্রোগ্রাম 24-2 এটা করা হয়। ঠিক আছে, তাহলে এবারে লাস্ট কোনটা করব, 10-2। 10-2 মানে এত দূর পর্যন্ত, জাস্ট এইটুকু মাপবো। কখন মাপবো? সিভিয়ার মানে সেন্ট্রাল পোর্শনটা এফেক্ট করে গেছে, এই ম্যাকুলাটা এফেক্ট করে গেছে। সেন্ট্রাল 10 ডিগ্রির মধ্যে, এখানে যে বললাম 30 ডেসিবেল ছিল, 30 ডেসিবেল এসে পারসিভ করতে পারছিল, এইটা যদি আস্তে আস্তে কমতে কমতে জিরোতে চলে আসে, যে কোনো একটা পয়েন্ট, এর ভিতরে অনেকগুলো 20-30টা পয়েন্ট থাকে, যে কোনো একটা পয়েন্ট উইদিন 10 ডিগ্রি যদি জিরো হয়, যে কোনো একটা পয়েন্ট, বা এদিকের পুরোটা বিশাল ব্ল্যাক হয়ে গেছে, তাহলে তো আমার ওটা দেখার আর এক্সট্রা দরকারই নেই। ব্ল্যাক মানে জিরো হয়ে গেছে, তাহলে দেখার দরকার নেই। তাহলে তখন আমি কি দেখবো, জাস্ট সেন্ট্রাল 10-2 কি, 10-2 কি, সেন্ট্রাল 10-2 কি, 30-2, 24-2 গুলো কি? আর ডিগ্রি তো বুঝলাম, রিপোর্টটার নাম কি? দেখ, সবকিছু জেনে গেছে, কিন্তু জানলাম না যে রামের মার নাম কি, জানো কি নাকি? কি বল, এগুলো কি? পেরিমেট্রি, এটা অটোমেটেড পেরিমেট্রি 30-2 বা ফিল্ড এসে 30-2 এরকম বলা হয়। ঠিক আছে, তাহলে কি কি টাইপের ফিল্ড লস হয় বল লঘুমতে, বলো তোরা জানবি আমার থেকে ভালো। আর্কুয়েট, ডবল আর্কুয়েট, আর প্যারাসেন্ট্রাল, সিডেল, আর ভিজেরাম ফিগুলা, সরি ভিজেরাম ফিল্ড লস। ঠিক আছে, নেজাল স্টিপ, এর মধ্যে মোস্ট কমন কোনটা? আর্কুয়েট। আচ্ছা, একটা পেশেন্টের ভিশন আছে 6/6, তাহলে তাকে কি কোনোভাবে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড বলা যেতে পারে? বোধহয় ভিশন 6/6, গ্লকোমা পড়াচ্ছি সেই জন্য বলা হচ্ছে, হতে পারে কি? পেরিফেরাল ভিশনটা যদি তার চলে যায়, কতটা চলে গেলে তাকে বলবো? বাইক চালাস কে কে? কেউ বাইক চালাস না? ঠিক আছে, সবাইকে আমি বাইক চালাতে দেখেছি, এখন কেউ চালায় না। চালাস? বাইক চালাস, এখানে বস। ওরে ভাই বস না, সামনের দিকে তাকা, তোর রাস্তা সোজা, বাইক চালাচ্ছিস, এখান থেকে একটা ছাগল চলে, সামনের দিকে তাকা, এখান থেকে একটা ছাগল চলে এলো, তোর ফিল্ড হচ্ছে 10 ডিগ্রি, মানে এইটুকু টিউবুলার ভিশন। ঠিক আছে, হাতটা দে তুই, এইটুকু হচ্ছে তুই এর মধ্যে থেকে দেখতে পাচ্ছিস, এই চোখটা বন্ধ কর, এর মধ্যে থেকে দেখতে পাচ্ছিস, এর বাইরে থেকে দেখলে বলবি দেখতে পাচ্ছি না। এখানে হাতটা, এখানে 10 ডিগ্রি মানে অত বেশি হয় না, হ্যাঁ ওখানে দিলে দেখতে পাবি। এবার তুই দেখ এর সামনে কতটুকু জিনিস আছে, আর বাকি জিনিসটা তোর পাশে, তুই পাচ্ছিস কিন্তু ভাববি যে পাচ্ছিস না। এখান থেকে একটা ছাগল চলে এলো, তুই সোজা যাচ্ছিস, এরম চলে এলো, কি হবে? মরবে। তাহলে এটাকে সেই জন্য বলা হয় ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, যে ওর জন্য বাইক, সরি তোর জন্য নয়, যে ওরম দেখতে পাবে না তার জন্য হচ্ছে বাইক চালানো যাবে না। সুতরাং তাকে একটা সার্টিফিকেট দিতে হবে, অন্য কেউ যাতে বাইক চালিয়ে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি বোথ আই 10 ডিগ্রির থেকে কম হয়, ভিজুয়াল ফিল্ডটা 10 ডিগ্রির থেকে কম হয়, তাহলে সে কিন্তু ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড বলা যেতে পারে, বলা যায়, সার্টিফিকেট সে পাওয়ার যোগ্য। আর কিছু প্রশ্ন আছে গ্লকোমাতে? আছে অনেক কিছু ট্রিটমেন্ট রিলেটেড। আচ্ছা এবারে বল, তাহলে কি কি টেস্ট করবি গ্লকোমাতে? এই যা যা পড়া হলো এগুলোর মধ্যে থেকে বল। এতে আইউপি বলিই নি, আইউপি তো বলিই নি, তাহলে কি দেখবো? পেরিমেট্রি দেখবো, ওসিডি দেখবো, রেটিনাল নার্ভ ফাইবার অ্যানালিসিস দেখবো, আর
আচ্ছা, এবার একটা পেশেন্ট আমার কাছে এলো, তোদের কাছে এলো একটা পেশেন্ট, তাকে গ্লকোমা তুই কিভাবে সাসপেক্ট করবি বা কেন, মানে সে তো কোনো প্রবলেম নিয়ে আসছে না বললাম, তাহলে তুই কিভাবে বুঝবি তার গ্লকোমা আছে না নেই? হাইপারটেনশনের সঙ্গে গ্লকোমার কি সম্পর্ক? চুপ। তারপর নেই। যে কোনো পেশেন্ট আসবে, এখন সব থেকে বড় যেটা স্ক্যাম চলছে, অনেকে বলে যে ইনভেস্টিগেশন করাও, তাই তো? কি ইনভেস্টিগেশন করাবি একদম কম দামে? যখনই তুই এমএস আইতে ফার্স্ট ইয়ারে ভর্তি হবি, একটা ডিরেক্ট অপথ্যালমোস্কোপ কিনতে বলবি, যেটা হচ্ছে স্মল পিউপিল দিয়ে, মানে আনডাইলেটেড পিউপিল দিয়ে চোখের রেটিনাটা, পোস্টেরিয়র রেটিনাটা কিছুটা দেখা যায়, সেটা দিয়ে তোকে কি দেখতে হবে? ডিস্ক, অপটিক ডিস্ক কেমন আছে। ডিস্কের যদি দেখিস কোথাও নচিং আছে, কোথাও হেমারেজ আছে, নার্ভ রেটিনাল ফাইবারটা থিন হয়ে যাচ্ছে, তাহলে তুই তখন সাসপেক্ট করবি যে এর গ্লকোমা আছে, তখন বাকি এই টেস্টগুলো করবি। ঠিক আছে, এবারে তোকে ভাবতে হবে যে ট্রিটমেন্ট আমি কি করব, ট্রিটমেন্ট কি করব। তখন তোকে প্রথমে কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে ডিজিজের প্রোগ্রেশন কত হয়েছে। ডিজিজের প্রোগ্রেশন কতটা হয়েছে, কারণ এটা কি টাইপের রেটিনোপ্যাথি? প্রোগ্রেসিভ রেটিনোপ্যাথি, সরি প্রোগ্রেসিভ নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি নয়, নিউরোপ্যাথি। তো প্রোগ্রেসিভ নিউরোপ্যাথি, একটা পেশেন্ট ধর এলো কাপ ডিস্ক রেশিও 0.6 নিয়ে, দুটো চোখেই, ঠিক আছে, তার বয়স হচ্ছে 80, আর সেম ফাইন্ডিংস নিয়ে একটা পেশেন্ট এলো যার বয়স হলো 50, ঠিক আছে, তাহলে কার বেশি ভালো ট্রিটমেন্ট দরকার, বেশি ভালো ফলো আপ দরকার? দেখেছিস, বুড়োদেরকে কোনো ভ্যালু দেয় না। কেন তাহলে আমি এই বুড়োটাকে ভ্যালু দেবো না? কেন ভ্যালু দেবো না? কারণ ওর ধর ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম ধরে রাখছি 20 বছর, তো 20 বছরে এখনো 0.4 পড়ে আছে তার জন্য, ঠিক আছে, আর এর সেটা যেতে 50 বছর। সুতরাং 50 বছরে 0.4-এ বাঁচিয়ে রাখাটা বেশি চ্যালেঞ্জিং, সেই জন্য এর ক্ষেত্রে আইওপিটার টার্গেট অনেক লো রাখতে হবে, ঠিক আছে, আর এর ক্ষেত্রে আইওপি টার্গেট অতটা লো না রাখলেও চলবে। ধর দুজনেই এসছে আইওপি নিয়ে 25 মিলিমিটার অফ এইচজি, তাহলে এটার ক্ষেত্রে তুই কমিয়ে ধর 18 করলি, এটার ক্ষেত্রে কমিয়ে 12 করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে টার্গেট আইওপি। তাহলে আমি কিভাবে সিলেক্ট করব? মডিফাইং ফ্যাক্টর একটাই, নর্মাল টেনশন গ্লকোমা ধরছি না, ওটা অনেক কমপ্লিকেটেড ব্যাপার। বাকি সমস্ত ধরনের গ্লকোমায় একটাই হচ্ছে মডিফাইং ফ্যাক্টর, যেটা হলো আইওপি, ঠিক আছে। পেশেন্টের এজ চেঞ্জ করতে পারবি না, নার্ভ রেটিনাল ফাইবারের যা থিকনেস সেটা চেঞ্জ করতে পারবি না, একটাই শুধু চেঞ্জ করতে পারবি, সেটা হলো আইওপি, সেটা হচ্ছে এটা। সেটা তাহলে কিসের উপর আমি ঠিক করব? না পেশেন্টের বয়স কত, পেশেন্টের মানে বয়স মানে লাইফ এক্সপেক্টেন্সি কতটা, ধর আমাদের এখানে কত 60 বছর না 70 বছর, এরকম জাপানে ওরকম 80 বছর, তো ওরকম কত বছর সে বাঁচবে একটা টার্গেট নিয়ে, এবং তার নর্মাল কন্ডিশন কতটা, এটা হলো ডিস্কের কন্ডিশন, আর এটা হলো ফিল্ড করে নিবি, ফিল্ড করে নিলে ফিল্ডের কন্ডিশন কতটা কি দেখবি, দেখে তারপর একটা টার্গেট আইওপি ফিক্সড করা হয়, এবং তার বেসলাইন আইওপির উপরেও বেশ করে ভিত্তি করে এটা করা হয়। তাহলে তিনটে পয়েন্ট, একটা কি পেশেন্টের বয়স, পেশেন্টের বেসলাইন আইওপি, আর পেশেন্টের ইয়েটা কি বলে নার্ভের বা ফিল্ডের কন্ডিশনটা, এটা দেখে টার্গেট আইওপি মাপা হয়। আর টার্গেট আইওপি মাপতে গেলে যে বেসলাইন আইওপি মাপতে হয়, সেটাই একটা ফ্যাক্টর আছে যেটা ভ্যারি করে, সেটা হলো সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস। একটা ধর এটা হচ্ছে রেটিনা কর্নিয়া, এটা পাতলা, আমি একটা সামান্য জিনিস নিয়ে ঠেললাম, চলে গেল, আইওপি দেখা হয় কর্নিয়া দিয়ে, তো এটা ধর অ্যাপ্লায়েন্স টোনোমিটারের ওই প্রিজমটা, এটা দিয়ে ঠেলছি চলে গেল, কম প্রেসারেও চলে গেল। কিন্তু সেম জিনিস এই দেয়ালের উপরে, ওটা দিয়ে না ঠেলে আমার হাত দিয়ে ঠেলছি, তাও যাচ্ছে না। সুতরাং কর্নিয়া যদি মোটা হয়, তাহলে আমি যতই প্রেসার দিই একটু কম পাবো, মানে ভিতরের আইপি যা হোক আমাকে অনেক বেশি প্রেসার দিতে হবে। আমি ধর পেয়ে গেলাম 25, কিন্তু আমাকে যদি এক্সট্রা প্রেসার দিতে হচ্ছে, সেই জন্য আমি এটাকে
ধরে নেবো আর একটু কম, ঠিক আছে, আইপিটা অ্যাকচুয়াল আইপিটা আর একটু কম ধরতে হবে, সেটার মেজারমেন্ট আছে। কর্নিয়াল থিকনেস কত? সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস ওই 520 টাইপের এরকম কিছু, আর ফর্মুলাটা আমার এক্সাক্ট মনে নেই, তবে মোটামুটি 7 মাইক্রন যদি প্লাস মাইনাস হয় তাহলে 1 করে আইপি কমাতে বাড়াতে হবে, 7:1 হিসাবে কমাতে বাড়াতে হবে। তো যদি ধর সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস বললাম যে 520 হচ্ছে নর্মাল, 520 না 540 স্ট্যান্ডার্ড ধরা হয়, ওটাকে ধর এবার তোর রিপোর্ট এলো যে সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস 450, আইওপি এলো তোর 25, তাহলে কর্নিয়াল থিকনেস কারেক্টেড আইওপি কত হবে? নর্মাল হচ্ছে 520, এলো 25, তাহলে থিকনেস কারেক্টেড আইওপিটা কত? হ্যাঁ ভালো, কমালি, এটাই হচ্ছে দেখলাম যে 21, মানে কম হলো। আর যাই হোক, অত পয়েন্টে যাস না ভাই, আমরা অঙ্কের লোক নই, ওর জন্য তোর নাম্বার কাটবে না, ঠিক আছে। তাহলে এতদূর পর্যন্ত কি কি টেস্ট হলো? আইওপি মাপা হলো, সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস মাপা হলো, সবথেকে প্রথমে ডিরেক্ট অপথ্যালমোস্কোপে দেখে নিয়েছিলি, তারপর হচ্ছে ডিস্কের জন্য ওসিটি আরএনএফএল করা হলো, আর ফিল্ডের জন্য অটোমেটেড পেরিমেট্রি করা হলো, ওই 10-2 30-2 এগুলো সব বলে দিবি। তারপরে এবারে আয় যে ট্রিটমেন্ট করব, আইওপি কমাবো। এবারে আইওপি কমছে না, ঠিক আছে, তুই ওষুধ দিয়ে যাচ্ছিস, আইওপি কমছে না, তাহলে তোর ভুলটা কোথায় হচ্ছে? পরে অঙ্ক করতে হবে না, পরে বুঝবি। বল, ওষুধ দিয়ে যাচ্ছিস, গ্লকোমা ডায়াগনোসিস করে নিয়েছিস, বেসলাইন আইওপি দেখেছিস 25, টার্গেট করে নিয়েছিস 17, টার্গেট আইওপি 17, ওষুধ দিয়ে যাচ্ছিস, কি কি ওষুধ দিবি সবাই জানিস। এবারে তারপরেও তার আইওপি কমছে না, তখন কি করবি? আমাকে তখন বই খুলে দেখতে হবে যে আমি কি কি ভুল করেছি। কি ভুল করেছি? ডায়াগনোসিস করতে ভুল করেছি, ছিল ওটা অ্যাঙ্গেল ক্লোজার, আমি এখানে ওপেন অ্যাঙ্গেল ভেবে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। তাহলে এবারে কি করতে হবে না, গ্লকোমার কি কি টাইপ আছে সেটা বল। অ্যাঙ্গেল ক্লোজার আর এটা হলো গিয়ে প্রাইমারি, আর একটা আছে সেকেন্ডারি। যা অ্যাঙ্গেলটা আঁক, তোর দিকে তাকিয়ে আছে, অ্যাঙ্গেলটা আঁক, ওই জন্যই তোকে আঁকতে বলছি। এই যে পারবো না বলিস না, এটাই হচ্ছে খুব বাজে লাগে। আমি কি করে যাবো? তুই উঠে গিয়ে আঁকছিস, তুই নিজে আঁক না। তুই কাকে কাকে দেখছিস বল, কার কাছে জিজ্ঞাসা করছিস? আমাকে ছাড়া আর কার কাছে জিজ্ঞাসা করছিস? তাকে ডেকে নে। হ্যাঁ ঠিকই আঁকছিস, তুই আঁক। ওইটা অ্যাঙ্গেলটা, তাহলে এইটা হচ্ছে কি, এটা কি আইরিশটা। তাহলে লেন্সটা এখানে না আসে, লেন্সটা সিলিয়ারি বডি থেকে আসে, তো সিলিয়ারি বডিটা এখানে আয়, এটা এরকম করে দেয়, সিলিয়ারি বডি এখানে আগে একটা গোল মতো, হ্যাঁ সিলিয়ারি বডি, এদিকে সিলিয়ারি বডি কর, এর জন্য না ওখানে একটা লেন্স এঁকে দে। হ্যাঁ ওটাও আঁকতে পারবি? আমি জানি না, যা পালা, অত কিছু আঁকতে হবে না। কর্নিয়াটা এরকম মোটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এবারে একটা জিনিস ভাব, অ্যাকোয়াসটা কোথা থেকে প্রোডাকশন হয়?
এখান থেকে এটা, এখান থেকে তাহলে অ্যাকোয়াসটা প্রোডাকশন হচ্ছে, তো এখানে চলে গেল। এবার এটা কোথায় যাচ্ছে, এখানে প্রথমে গেল, তারপরে এখানে গেল, তারপরে এখান থেকে বেরিয়ে গেল। ট্রাইবুলার মেশওয়ার্ক, কি স্লেমস ক্যানাল, কি সব আছে। আর কটা স্ট্রাকচারের নাম বল। তারপরে আগে দেওয়ার একটা আছে কি, চারটে আছে তো স্ট্রাকচার, কি কি ক্যানাল অফ স্লেমটা বলেছে, ট্রাইবুলার মেশওয়ার্কও বলেছে, এপিস্পিরাল ভেনও বলেছে, ও জানি না আর কি আছে জানি না। শোন, এখান থেকে চলে গেল। এবারে তুই কিভাবে বুঝবি যে অ্যাঙ্গেলটা খোলা আছে কি খোলা নেই, গনিওস্কোপি করে। ভেরি গুড। তুই বসে আছিস হচ্ছে একটা ভালো গ্রামের নাম বলতো এখানে, যেখানে কেউ জানে না। তোদের এই প্রজেক্ট গুলো কোথায় হয়, সেম এর ইয়েগুলো, বাসাপাড়া। বাসাপাড়ায় গেছিস, তোর কাছে গনিওস্কোপ নেই, তখন কি করে দেখবি? হ্যাঁ, চলে আয়, লাইট মেরে দেখবি। আয়, লাইট আছে কারোর কাছে? ভেরি গুড বয়, বের কর। তোরা ঝাড় খাওয়ার পরে যদি নাই দেখতে চাস তাহলে কি করে হবে? হচ্ছে শুধু ছবি তোলে, সব চার্ট গুলো ছবি তোলা আছে। এদিকে কে চশমা খুলে আছিস, এদিকে এসে বস, বস একদিন, বস বস, সামনে বস, চশমা পরা আছে, সামনে বস, টর্চ দে। দেখ এই বোতলটা দেখ, এটাই ভাব আইরিশ, ঠিক আছে, এর উপরে আছে কর্নিয়া। আমি লাইটটা যদি এদিক থেকে মারি তাহলে এদিকের আইরিশটা লাইট পাচ্ছে, এদিকের আইরিশটা শ্যাডো হয়ে আছে। কিন্তু এটাই যদি একটা ফ্ল্যাট সারফেস হতো তাহলে আমি এদিক থেকে যখন লাইট মারছি পুরোটাই লাইট পেত। আইরিশটা ইউজুয়ালি ফ্ল্যাট হওয়ার কথা, সোজা থাকা, ওই ক্যামেরার দিকে থাকা। আমি যখন এদিক থেকে মারছি, সামনে না এলে কেউ বুঝতে পারবি না, এদিক থেকে যখন মারছি তখন দেখ পুরো আইরিশটা লাইট দেখা যাচ্ছে, পুরো আইরিশটা দেখা যাচ্ছে। কিন্তু যদি ওই সেম জিনিসটাই আইরিশটা ফ্ল্যাট না হয়ে আইরিশটা এরকম হতো, সামনের দিকে বাঁকা, বস, সামনের দিকে বাল্জ হয়ে আছে, এই যেমন তুই এঁকেছিস সামনের দিকে বাল্জ হয়ে আছে, এরকম যদি হয়, আমি এদিক থেকে যখন লাইট মারবো, লেন্সটা আছে পিছনে এত বড়, ছোট নয়, লেন্সটা এত বড় আছে, তাহলে কি এই যে লাইটটা আসছে এটা পুরোটা আইরিশ, এটা হচ্ছে পিউপিল। লাইটটা আমি এদিক থেকে মারছি, সরি নিচ থেকে মারছিলাম, তো এখানে গিয়ে লাইটটা আটকে গেল, এর ওদিকে আর গেল না। লাইটটা সামনে থেকে কিন্তু মারছি না, পাশ থেকে মারছি, নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রি থেকে মারছি। পুরো 90 ডিগ্রি থেকে মারলে তো হবে না, সেক্ষেত্রে ফ্ল্যাট হলেও পুরো দেখতে পাবো না, তো একটু এরকম বাঁকিয়ে মারছি, দেখছি এতদূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আইরিশটা, তারপরে আইরিশটা শ্যাডো হয়ে পড়ে আছে। তার মানে কি, এটাই বোঝালো যে আইরিশটা একটু সামনের দিকে ঝুলে আছে। এবার তুই বাসাপাড়া থেকে উঠে বোলপুরে চলে এসেছিস, ঠিক আছে, বোলপুরে চলে আসতে কি দেখলি, তোর কাছে স্লিট ল্যাম্প আছে কিন্তু গনিওস্কোপ নেই। তখন তুই কিভাবে বুঝবি যে এটা অ্যাঙ্গেল ক্লোজ না ওপেন? তখন বুঝবি হচ্ছে স্লিট ল্যাম্পে স্লিট বিমে 45 ডিগ্রি, তুই দেখছিস এখান থেকে লাইটটা ফেলছিস 45 ডিগ্রি থেকে, করে দেখবি যে পেরিফেরাল পার্টে কর্নিয়ার যে থিকনেস আর অ্যান্টেরিয়র চেম্বারের যে ডেপথ, এই দুটোর রেশিও বের করব, ঠিক আছে। যদি এটার থেকে এটার রেশিও অনেকটা কম হয় তার মানে কি এটা সরু হয়ে আছে, তখন বুঝবো যে অ্যাঙ্গেলটা শ্যালো আছে। শ্যালো, এটা কি টেস্ট, সেনসিটিভ টেস্ট না স্পেসিফিক টেস্ট? সেনসিটিভ টেস্ট। এবারে তাহলে স্পেসিফিক টেস্ট কোথায় করব? গনিওস্কোপি করব। গনিওস্কোপি করে কি দেখব, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। এবারে একটা কথা বল, এই অ্যাঙ্গেলটা যেটা বললাম যে লাইট দিয়ে, লাইট যেখানে যেখানে যাবে সেখানে আমি ওসিটি করে বুঝতে পারবো সবকিছু, স্যার ওসিটি করে দেখলাম এই জায়গাটা, আর একটা আমি গনিওস্কোপি করে দেখলাম, কোনটার ভ্যালিডিটি বেশি? কেন?
ওসিটি করে দেখছিস, সেটা তোর পছন্দ হচ্ছে না কেন? তাহলে ওসিটি ভালো না গণিও ভালো? গণিও ভালো। ওসিটিও অ্যাঙ্গেলের জন্য যেটা, সেটা অ্যাঙ্গেল স্পেসিফিক ওসিটি, মানে অ্যান্টিরিয়র সেগমেন্ট ওসিটি। পোস্টেরিয়র সেগমেন্ট ওসিটি আলাদা, অ্যান্টিরিয়র সেগমেন্টের ওসিটি আলাদা। তাহলে এবার বল যে ওসিটিটা ভালো না যেটা গনিওস্কোপে দেখছি ওটা ভালো? এবারে একটা কথা বল, তুই আমাকে দেখেছিস, তুই জানিস আমি কেমন, জানিস পুরো। তাহলে তুই যখন খুব ভালোভাবে জানিস, মানে তুই নিজে যখন দেখিস তখন ভালোভাবে জানিস, কিন্তু যখন শুনিস কারোর কাছ থেকে, ওসিটির কাছ থেকে আমরা দেখতে পাই, ওসিটির কাছ থেকে শুনতে পাই যে হ্যাঁ ওসিটি অ্যাঙ্গেলটা এরকম দেখাচ্ছে, কিন্তু গনিওস্কোপে তুই নিজে দেখেছিস। নিজের উপর যদি ভরসা থাকে তাহলে গনিওস্কোপই ভালো, নিজের উপর ভরসা না থাকলে ওসিটি ভালো। সুতরাং রিপোর্ট ভিত্তিক ডাক্তার হবি না, ঠিক আছে? তাহলে আর কিভাবে বোঝা যায় এই অ্যাঙ্গেলটা? যেখানে লাইট থাকুক না থাকুক, লাইট থাকলে ওসিটি, লাইট না থাকলে ইউএসজি, অ্যান্টেরিয়র সেগমেন্ট ইউএসজি বা অ্যান্টেরিয়র সেগমেন্ট ওসিটি, দুটো দিয়েই অ্যাঙ্গেলটা দেখা যায়। কিন্তু একদম সবথেকে ভালো টেস্ট কোনটা? সেটা হলো গনিওস্কোপি। এবারে গনিওস্কোপে যখন দেখা যাচ্ছে না, অ্যাঙ্গেলটা যখন দেখা যাচ্ছে না, তখন আমাকে শুনতে হবে কাদের কাছ থেকে? এদের কাছ থেকে, না ওসিটি আর ইউএসজি এই দুটোর কাছ থেকে শুনতে হবে। এবারে ভাব অ্যাঙ্গেলটা আমি দেখতে পাচ্ছি, তাহলে এবারে কি অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি মানে কি? অ্যাঙ্গেলটা ওপেন অ্যাঙ্গেল আছে, তাই তো? এবারে তুই ভাব বাইরে কি কি আছে দেখতে পাচ্ছিস এখান থেকে, তাহলে আমি যদি কাউকে কিছু দিতে বলি দিতে পারবে? উপরে উঠে এসে দিতে পারবে? জানালাটা খুলতে হবে। চোখের ভিতরে যেটা আছে, অ্যাঙ্গেলে যেটা আছে, তুই চাইলেই তখন খুলে দিতে পারবি না। তাহলে দুটো জিনিস হয়, একটা হলো অ্যানাটমিক্যালি ওপেন, একটা হলো ফিজিওলজিক্যালি ওপেন। তাহলে আমি দেখতে পাচ্ছি মানে সেটা হলো অ্যানাটমিক্যালি ওপেন, সেটাই হচ্ছে ওপেন অ্যাঙ্গেল লকম। কিন্তু যখন সেকেন্ডারি কিছু কজ থাকে, প্রাইমারি বললি, সেকেন্ডারি যদি কিছু কজ থাকে, তার মানে অ্যাঙ্গেলটা অ্যানাটমিক্যালি ওপেন, কিন্তু সেখানে কিছু একটা পিগমেন্ট গেছে, কিছু ফাইব্রোসিস গেছে, বা কিছু ব্লাড সেলস, ব্লাড কি বলে ভেসেলস গুলো গ্রোথ হয়েছে, কি বললি লেন্সের যে মেটেরিয়াল গুলো ফেকোলাইটিক বা ফেকোঅ্যান্টিজেনিক লকোমা, সেখানে গিয়ে অ্যাঙ্গেলটায় জমে গেছে, জমে গিয়ে কি করছে? ব্লক করে দিচ্ছে। তাহলে সেটা আমি কিভাবে বুঝবো অ্যাঙ্গেল ব্লক করছে কিনা? অ্যাঙ্গেলটা অ্যানাটমিক্যালি ওপেন না ফিজিওলজিক্যালি ওপেন কি করে বুঝবো? ফিজিওলজিক্যাল টেস্ট করতে হবে। কি টেস্ট? ফিজিওলজিক্যাল টেস্ট কি? অ্যাকোয়াসটা ড্রেন হচ্ছে কিনা দেখা, ওটা কিছুভাবে দেখা যাবে না। তাহলে আমি জাস্ট চোখে দেখে বুঝতে পারি যে ট্র্যাবিকুলার মেশওয়ার্কটা যদি ওপেন থাকে, এটা বোঝা যায়, চোখে যখন দেখবো বোঝা যায়। আর ট্র্যাবিকুলার মেশওয়ার্কে কিছু জমে আছে কিনা, এটা এরকম খোলা আছে আর এটাই জমে আছে, এটা চোখে দেখলে তবেই বোঝা যায়, ঠিক আছে? এগুলো কিন্তু ওসিটিতে অত ভালো বোঝা যায় না, গনিওস্কোপি করেই একমাত্র বোঝা যায়। অ্যাঙ্গেল রিলেটেড যে কোনো কিছু প্রবলেম গনিওস্কোপি, ঠিক আছে? তাহলে এবারে বল, একটা আমি অ্যাঙ্গেল দেখতে পেলাম, সেকেন্ডারি এবার ভুলে যা, একটা অ্যাঙ্গেল দেখতে পেলাম, একটা অ্যাঙ্গেল দেখতে পেলাম না, কোনটাই ট্রিটমেন্ট কি? একটা ওপেন অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল ক্লোজার লকোমা। ঠিক আছে, ঠিক আছে। অ্যাঙ্গেল ক্লোজার মানে কি? আইরিশটা সামনের দিকে চলে এসছে, আইরিশের পিছনে কি আছে? লেন্স। তাহলে সর্বপ্রথম কাজ হলো লেন্সটাকে হটাও, ঠিক আছে? সেটা কি করে করাবি? হ্যাঁ, তুই এখানে একটা ফুটো করে দিলি, এখান থেকে অ্যাকোয়াস ডাইরেক্ট চলে এলো, ওটা যদি কাজ না করে তারপরে, মানে ওটাই কাজ হয়ে গেল, ঠিক আছে, আমি কন্ট্রোল হয়ে গেল, ঠিক আছে, ওটা যদি কন্ট্রোল না হয় তাহলে কি করতে হবে?
তখন লেন্সটাকে হটাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। যদি লেন্সটা ঠিক থাকে তাহলে, লেন্সটা ঠিক আছে কিনা কি করে বুঝবি? স্লিট ল্যাম্প দিয়ে বা ওসিডি করে বা ইউএসসি করে বোঝা যায়। ঠিক আছে, আর কি 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 একটা বলবো ভাবছিলাম ভুলে গেলাম। না ওগুলো তো আলাদা, ওগুলো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে। এবারে ভাব অ্যাঙ্গেল ক্লোজ নিয়ে এসছে, তুই প্রথমে কি বলবি? পিআই করে দিতে, পেরিফেরাল আইডিওটমি করে দিতে, তাই তো? তো এবারে যে কোনো একটা জিনিস ভাববি, একটা বইয়ের ফান্ডা, একটা হলো নিজের ক্লিনিক্যাল ফান্ডা। ক্লিনিক্যাল ফান্ডা হলো পেশেন্টকে যদি তুই প্রথমেই বলিস অপারেশন করতে হবে এবং তাকে বোঝাতে না পারিস, তখন নিজের বদনাম হবে। সুতরাং পেশেন্টকে বোঝাতে হবে তোমার এই প্রবলেমটা আছে। গ্লকোমাতে বোঝানো খুব টাফ, কারণ সে দেখতে পাচ্ছে। তার আইওপি কতটা বেশি হচ্ছে, প্রাইমারি তোর অ্যাকিউট যদি গ্লকোমা না হয় তাহলে আইওপি যতটাই বাড়ুক না কেন পেশেন্ট অতটা বুঝতে পারে না। সুতরাং পেশেন্টকে কনভিন্স করাটা চাপ। তাহলে প্রথমে কি দিবি? ওষুধ দিবি। মেডিকেল ট্রিটমেন্ট ফেল হয়ে গেল, তখন পেশেন্ট বুঝবে না এবার আমার অন্য কিছু করতে হবে। আর বইতেও এটা বলা আছে যে একদম প্রথমে যে কোনো ইন্টারভেনশন না করে আগে ওষুধ দিয়ে শুরু করো, কারণ হতেও পারে এক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটা দেখতে পাইনি, আমি ভুল হতেই পারি। ঠিক আছে, তাহলে আগে ওষুধ দিয়ে শুরু করো, যদি না রেসপন্স পাও তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টে প্রথম কি করবি? পিআই করা হলো। পিআইটা কিভাবে করা হয়? লেস ইন্টারভেনশন কিসে করা হয়? লেজার দিয়ে। যদি বেশি ইন্টারভেন করতে চাস তাহলে ওপেন মানে সার্জারি করে এ করা হয়। আর যদি তাতেও কাজ না হয় তাহলে ট্রাবিকুলেক্টমি, ওই সমস্ত সবকিছু যা যা আছে, শান্ট ফান্ট যা যা আছে, তার সঙ্গে ক্যাটারেক্ট সার্জারিটাও বলে দিবি। ঠিক আছে, চলো। আর কিছু প্রশ্ন আছে?